এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে জিতেই মোদির অ্যাকশন শুরু। ফেঁসে গেলেন তারেক রহমান। দুপুরেই সরাসরি ভাষণ দিয়ে সুখবর দিলেন শেখ হাসিনা। আর আওয়ামী লীগকে ব্যান করবার তাদের কোনো অধিকার নাই। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, এবং আওয়ামী লীগই এই বাংলাদেশের মানুষের জীবনে আবার বাংলাদেশের মানুষকে উন্নত সমৃদ্ধ করবে। 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলবো, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো। ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনই হতে পারে সেই চাবিকাঠি যা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিতে কে লাভবান হবে, আওয়ামী লীগ নাকি বিএনপি। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে দিল্লি শেখ হাসিনার ফেরার পথ তৈরি করবে, আওয়ামী লীগকে আরও শক্তি যোগাবে। পশ্চিমবঙ্গের ভোট শুধু ভারতের নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও জড়ায় আছে। তারা এই দেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়ার যেমন অন্যায় ছিল, আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা একেবারে করি না। দেশের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হল জাতীয় সংসদ। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে একসময় বিরোধী দলগুলোর সরব ছিল, আজ সেই নিষিদ্ধাদেশ প্রত্যাহারের দাবিতে খোদ জামায়াতের আমিরের বক্তব্যে সংসদে সৃষ্টি হল তীব্র। শিশু হত্যাকারী ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পতন ঘটে বাংলাদেশের সবথেকে শক্তিশালী নেতাদের একজন শেখ হাসিনার। সবাই ভাবছিল এরপর কি, ভারত কি সেনা পাঠাবে, নরেন্দ্র মোদী কি সরাসরি হস্তক্ষেপ করবেন? কিন্তু কিছুই হইল না। না কোনো ট্যাঙ্ক, না কোনো আক্রমণ, না কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত। দিল্লি চুপ করে থাকলো, কিন্তু সেই নীরবতার আড়ালে লেখা হচ্ছিল মারাত্মক এক কৌশলের গল্প। আজকের ভিডিওতে আমরা দেখব ভারত কেন চুপ করেছিল, ভারতের এক ঢিলে অনেকগুলো পাখি শিকারের থিওরি কি, আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের দেখাবো কেন ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনই হতে পারে সেই চাবিকাঠি যা নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিতে কে লাভবান হবে, আওয়ামী লীগ নাকি বিএনপি। শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি ছিল খুবই অস্থির। ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সে সময় রাস্তা ছিল ভারত বিরোধী স্লোগানে মুখর, রাজনৈতিক উত্তেজনা, এমনকি ভারতে 7 সিস্টার্স দখলের হুমকিও শোনা যায় সে সময়। সবাই তখন একটা কথাই বলছিল, ভারত কি চুপচাপ বসে থাকবে? কারণ শেখ হাসিনা শুধু একজন নেতাই নন, তিনি ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দিল্লি একদম চুপচাপ থাকলো। প্রশ্ন হইল, এই নীরবতা কি দুর্বলতা নাকি হিসাবের অপেক্ষা? ভারতের নীতি নির্ধারণে 3টা নাম আছে, অজিত দোভাল, এস জয়শঙ্কর, অমিত শাহ। বিশ্লেষকদের মতে তারা সরাসরি হস্তক্ষেপ না করে একটা দীর্ঘমেয়াদী খেলা খেলছেন। কিন্তু তাদের লক্ষ্য কি ছিল? ভারত বুঝতে পারছিল সামরিক হস্তক্ষেপ মানেই আন্তর্জাতিক চাপ আসা, তাই তারা অপেক্ষা করছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলো যেন নিজেরাই একটা ব্যালেন্স তৈরি করে। দেখেন, দীর্ঘদিন ধরেই একটা প্রচার ছিল, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন। এইটা নিয়ে মাঠ গরম করছিল ইউনূস বাহিনীও। তাই ভারত চাচ্ছিল ভারতের ওপর নির্ভরশীলতা আরও স্পষ্ট হোক, যার কারণে কিন্তু ইউনূসের ভারত বিরোধী অবস্থান বেশি দিন টিকে নাই। ঠিকই অর্থনৈতিক সংকটের সময় চাল, পেঁয়াজ, জ্বালানি সবকিছুতেই ভারতের ভূমিকা সামনে আসে। বরং আমরা দেখছি শেখ হাসিনার সময়ের থেকেও ইউনূসের 18 মাসে ভারত থেকে বেশি আমদানি করছে বাংলাদেশ। এতে করে একটা বাস্তবতা স্পষ্ট হয়েছে, ভূগোল অনেক সময় রাজনীতির থেকেও শক্তিশালী। ভারতের সবথেকে বড় উদ্বেগ ছিল সীমান্ত নিরাপত্তা। বাংলাদেশে যদি উগ্রবাদ বাড়ে, তাহলে সরাসরি প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে। তাই তারা এমন একটি রাজনৈতিক ব্যালেন্স চাইছিল যেখানে কোনো একক শক্তি অতিরিক্ত প্রভাবশালী না হয়। সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা ছিল পশ্চিমবঙ্গ, যা বাংলাদেশের পাশের রাজ্য, রাজনৈতিকভাবে সংবেদনশীল। সেখানে দীর্ঘদিন ধরেই ক্ষমতায় ছিলেন মমতা ব্যানার্জি এবং তার দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে, ভারতীয় জনতা পার্টি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। আর এখানেই আসে আসল কৌশল। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য যা বলতেছে, তাতে করে যদি আমরা ধরে নেই 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে গেল, তাহলে কি হবে? ভারতের কেন্দ্র এবং রাজ্য দুটোই একই রাজনৈতিক লাইনে আসবে। সীমান্ত নীতিতে একক কৌশল আসবে, বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব বাড়াতে পারবে। এতে করে দিল্লির জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে, কারণ তখন আর কোনো অভ্যন্তরীণ বিরোধ থাকবে না। এখন প্রশ্ন হইল, এই পরিবর্তনে লাভবান কে হবে? যদি দিল্লি আবার সক্রিয়ভাবে জড়িত হয়, তাহলে আওয়ামী লীগ একটা বড় কূটনৈতিক সুবিধা পাইতে পারে, কারণ তাদের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই ঘনিষ্ঠ।
তবে এইটা ভাবার কারণ নাই যে দিল্লি আইসা আওয়ামী লীগকে তার অবস্থান নিশ্চিত করে দেওয়া যাবে। আওয়ামী লীগ যদি তাদের অবস্থান নিশ্চিত করার পরিস্থিতি তৈরি করতে পারে, সেক্ষেত্রেই দিল্লি হয়তো সাপোর্ট দেবে। অর্থাৎ মূল কথা হইল আপনার চিৎকার আপনাকেই করতে হবে। এবার দেখি বিএনপির বেলায় কি হইতে পারে। বর্তমান বিএনপি সরকার যদি নিজেকে স্টেবল পার্টনার হিসেবে প্রমাণ করতে পারে, তাহলে ভারত তাদের সাথেও কাজ করতে পারে, কারণ ভারতের মূল লক্ষ্য নিজেদের স্থিতিশীলতা। তবে এখানেও একটা কথা আছে, তা হইল বিএনপির অতীত কর্মকাণ্ড। ভারত হয়তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে নিজেদের স্থিতিশীলতা এবং বাংলাদেশকে পজিটিভ রোডে তুলতে ইউনূসের করা একপাক্ষিক নির্বাচনে বিএনপিকে সাপোর্ট করছে, কিন্তু বিএনপি সরকারের নির্বাচন পরবর্তী কর্মকাণ্ডে ভারত আসলে কতটা সন্তুষ্ট সেটা একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ ভারতের বাংলাদেশকে নিয়ে প্রধান মাথা ব্যথার কারণ দুইটি, একটি চীন এবং অপরটি পাকিস্তান। সেই ক্ষেত্রে বিএনপি ভারতকে কতটা স্বস্তি দিতে পারছে সেই হিসাব ভারত অবশ্যই করবে। এখন আসি সেই প্রশ্নটায়, যেটার উত্তর দেওয়ার কথা আমি শুরুতেই বলছিলাম। পশ্চিমবঙ্গের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ঘরের ভেতর শক্তি নিশ্চিত না করে পাশের দেশে বড় সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে দিল্লি পুরো সীমান্ত অঞ্চল নিয়ে একক কৌশল নিতে পারবে, আর তখনই শুরু হতে পারে বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণ। এখন সেটা কি হইতে পারে? শেখ হাসিনার ফেরার পথ তৈরি করবে, আওয়ামী লীগকে আরও শক্তি যোগাবে, নাকি ভারত এর থেকেও ব্যতিক্রম কোনো কিছু করবে? এই প্রশ্নের উত্তর পাইতে অপেক্ষা করতে হবে 4 তারিখের ঘোষণা হতে যাওয়া ভোটের ফলাফল পর্যন্ত। কিন্তু একটা বিষয় পরিষ্কার, পশ্চিমবঙ্গের ভোট শুধু ভারতের নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের সাথেও জড়ায় আছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হলো, আবার শুনলাম যে খালেদা জিয়া স্বপ্ন দেখেছে, তারিক যে বাস্তবায়ন করেছে। আমি ঠিক জানি না যে তারিক যে হাতে কোনো আলাউদ্দিনের ট্যারাক নিয়ে এসেছিল কিনা, যে পরমাণু তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়ে যাও বললেই হয়ে যাবে, সেটা না। এর জন্য অনেক আয়োজন লাগে। 1961 সালে পাকিস্তান আমলে একটা বাজেটে বলা হলো 2টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করা হবে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তানে। ওই নামটা শোনা হলো, এরপরে জমিটা নেওয়া হয়েছিল, 62 সালে জমি নেওয়া হলো আইয়ুব খান আমলে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র হয়নি। কারণ তখন বিদ্যুৎ কেন্দ্র 2টি হয়ে গেল পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান, তখন সেখানেই 2টি বিদ্যুৎ কেন্দ্র, সেই তো ওই জমিটা পড়া। স্বাধীনতার পর আবার উদ্যোগ নিলেন, এমনকি ডক্টর ওয়াজেদ নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, সেও এই প্রকল্পের ডাইরেক্টর হিসেবে কাজ করেছে। অনেক আয়োজন, আন্তর্জাতিক সংস্থার সাথে নেগোসিয়েশন, এমনকি IAEA এর সাথে নেগোসিয়েশন, ভিয়েনাতে তাদের লোক আসে, দেখে, পরীক্ষা করে, সেগুলি আমরা একে একে সব করে সেই 96 সালের থেকে এই পদক্ষেপ নিই। বারবার এখানে আন্তর্জাতিক প্রতিনিধিরা এসেছেন, কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা করব, আমরা নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করব না। সেই চুক্তিতে আমাদের স্বাক্ষর করতে হয়, জাতিসংঘে করতে হয়, সেখান থেকে প্রতিনিধি এসে দেখে যান। এভাবে অনেক কিছু করেই কিন্তু এই পাওয়ার প্ল্যান্টটা আমরা করি। এটা নিয়ে অনেক খেলা, অনেক অপবাদ শুনতে হয়েছিল। তবে আজকে যখন আমার করা, যেমন র্যাডার, বাংলাদেশে আমাদের কোনো আন্তর্জাতিক র্যাডার এমন ছিল না যে আমাদের আকাশ ব্যবহার করছে, কিন্তু সেখান থেকে বাংলাদেশ কিছু পাচ্ছে না। এই র্যাডারও কিন্তু 3rd টার্মিনাল করার সাথে সাথে এই র্যাডারটা আমরাই করি। প্রথমে যখন টেন্ডার দেওয়া হয় এবং PPP-তে দেওয়া হবে বলা হয়, তখন এটা প্রায় 1800 কোটি টাকা লাগবে। এত টাকা লাগার কথা না। তখন আমরা সরাসরি ফ্রান্সের সাথে কথা বলি, কারণ ফ্রান্সের থ্যালাস গ্রুপ এই র্যাডারটা তৈরি করে দিয়েছিল পুরোনোটা, নতুনটাও আমি চেয়েছি তারা করুক। তখন তাদের সঙ্গে আলোচনা করে তখন মাত্র 600 কোটি টাকায় এই র্যাডার স্থাপনের কাজ আমরা শুরু করি। ফ্রান্স সরকার আমাদের সেই সহযোগিতা দেয়। আপনারা চিন্তা করতে পারেন যে কত টাকা আমরা বাঁচিয়েছি রাষ্ট্রের। যদিও শোনা যায় আমি মেলা টাকা নাকি বাঁচার করে দিয়েছি, কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট আপনারা দেখবেন আমরা আলোচনা করে 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 আমরা দাম কমিয়ে কমিয়ে আমাদের খরচ কমিয়েছি, এবং এর মধ্যে অনেকগুলো আমরা নিজের টাকায় করেছি। কারণ কোভিডের সময় আমাদের কিছু রিজার্ভ জমে যায়, সেখানে আলাদাভাবে একটা ফান্ড আমি করে দিই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড। তার মাধ্যমে টাকা দিয়ে পদ্মা সেতু থেকে শুরু করে বিমানে আমরা যে 11খানা প্লেন কিনলাম, 22টা প্লেন দিয়ে বিমান চলছে, এয়ারপোর্টের উন্নয়ন করা, আন্দারমানিক পায়রা নদী এগুলি ড্রেজিং করা, সবই আমরা করেছি। সেখানে কিন্তু অন্যের কাছে ধার নিতে হয়নি। বাংলাদেশ ব্যাংকের থেকে 1% ইন্টারেস্ট